আসসালামু আলাইকুম। ঢাবির প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও তোমাদের বায়োলজিতে এই যে অধ্যায়টা প্রাণী পরিচিতি তার প্রথম পর্ব আমি নিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব। এবং দ্বিতীয় পর্বের ক্লাসটা খুব বেশি বড় হবে না, কারণ চ্যাপ্টারের মধ্যে মানে এটা একটা ক্লাসেই নিতে পারতাম, কিন্তু ক্লাসের ডিউরেশনটা অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেলে সেটাও আবার আনহেলদি। এই কারণে এটাকে একটু দুই ভাগ করেছি। সো দ্বিতীয় পর্বের আজকের এই অংশটাতে শুরু হবে ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের পরে বেসিকলি ওমাটিডিয়াম থেকে বা দর্শন কৌশল থেকে, এই পার্ট থেকে যে পরীক্ষার প্রশ্নগুলো আসছে বিগত বছরে, তখন দেখা যায় যে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনার মানটা খুব বেশি না। তিনটা মানে প্রাণী আছে, হাইড্রা, রুই মাছ এবং ঘাসফড়িং। প্রশ্ন যেগুলো আসে সেগুলো পারা যায়, ইজিলি পারা যায়। যেমন ধরো, আমরা একদম যখন শুরুতে পড়ছিলাম যে ঘাসফড়িংয়ের ট্যাগমাটাইজেশন, মুখোপাঙ্গ, ঘাসফড়িংয়ের লালাগ্রন্থি, পরিপাকতন্ত্র এবং হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, তখন আগের ক্লাসটাতে আমি ব্যাখ্যা করছিলাম যে এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনাতে 25 খণ্ড, রাইট, 25 খণ্ড, এইটা পরীক্ষায় আসছে। তো পুঞ্জাক্ষী হচ্ছে পুঞ্জ অক্ষী, এটার যে গাঠনিক একক, এটার নাম হচ্ছে ওমাটিডিয়াম। এগুলো তোমরা আশা করি জানো, ওমাটিডিয়াম। তো একটা ওমাটিডিয়ামে ইউজুয়ালি তোমরা 10টা অংশ পড়েছ: কর্নিয়া, কর্নিয়েজেন সেল, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী, র্যাবডো, রেটিনুলার কোষ, রেটিনুলার সিথ, ভিত্তিপর্দা, স্নায়ুতন্তু। তো এই জিনিসগুলো পড়া হয়েছে। তো এটা হচ্ছে পুঞ্জাক্ষী, কম্পাউন্ড আইজ, এবং এটার একক হচ্ছে ওমাটিডিয়াম। তোমরা মুখোপাঙ্গের ব্যাপারে জানো, এবং মানে ঘাসফড়িংয়ের যেই মুখ সেটা হচ্ছে বডির সমান্তরালের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে, অ্যান্ড দ্যাটস কল্ড 90 ডিগ্রি নিচে, মানে এটা হচ্ছে হাইপোগন্যাথাস মাথা। হাইপোগন্যাথাস হাইপোগন্যাথাস মাথা। তাহলে মাথাটা কি? এটা হচ্ছে ডাউন টু আর্থ। হ্যাঁ, ডাউন টু আর্থ, অর্থাৎ মাটির দিকে। সো এটা হচ্ছে মাটির দিকে, যেহেতু ওর কাহিনীটা বা ওর হচ্ছে ডিরেকশনটা, সো এখানে মাথা রাখতে হবে। ইট ইজ হাইপোগন্যাথাস। তারপরে এই মানে পাখনার কথা তোমরা জানো, সম্মুখ ডানা যেটা আটকে রাখে পশ্চাৎ ডানাটা হচ্ছে মূলত অ্যাকচুয়ালি উড়ার জন্য ব্যবহৃত হয়। এটাকে বলা হয় ট্যাগমিনা বা এলিট্রা। এটাকে বলা হয় ট্যাগমিনা বা এলিট্রা। ট্যাগমিনা বা এলিট্রা। এবার শ্বাসরন্ধ্রের কথা তোমরা জানো যে এখানে টোটাল 10 জোড়া শ্বাসরন্ধ্র আছে। 10 জোড়া মনে রাখতে পারো, অথবা তুমি 20টাও মনে রাখতে পারো। হ্যাঁ, 20টাই হবে। এর মধ্যে 2 জোড়া হচ্ছে বক্ষে, তার মানে 4টা বক্ষে আর 16টা উদরে। সো 4 আর 16 এভাবে মনে রাখতে পারো যে 4টা বক্ষে আর 16টা হচ্ছে উদরে। অথবা 2 জোড়া 8 জোড়াও মনে রাখতে পারো। দুইটাই তোমাদের মনে থাকবে, অ্যাকচুয়ালি তোমাদের মনে থাকার কথা। হাঁটিয়ে পা যেটা, সেটা দিয়ে তো হাঁটে, কিন্তু পিছনের পাটা লাফায় লাফায় হাঁটে, এই জন্য এটার নাম হচ্ছে সালটাটোরিয়াল পা। আমি প্রথম ক্লাসে এই জিনিসগুলোকে আলাপ করছি, এই জন্য একটু দ্বিতীয় ক্লাসটাতে শুরুর আগে কিছু কথা বলে রাখার চেষ্টা করছি। সো ওসিলি হচ্ছে সরলাক্ষী, এটাকে সরলাক্ষী বলে। এইটা হচ্ছে সরলাক্ষী। তো সরলাক্ষী যদি হয়, এইটার বাংলা হচ্ছে ওসেলাস। এইটার বাংলা হচ্ছে ওসেলাস। আর মুখোপাঙ্গ, এটাকে বলা হয় মাউথ পার্ট। তো এই মাউথ পার্টের মধ্যে 6টা পার্ট আছে। তোমরা জানো ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাবিয়াম, ল্যাব্রাম, হাইপোফেরিংস, 5টা অ্যাকচুয়ালি। তো এই 5টার কোন কোন অংশে কী কী আছে এটা আমি লাস্ট ক্লাসে চিত্র এঁকে বুঝাইছি, যে কার্ডোতে কী আছে, ল্যাসিনিয়া কোথায়, পাল্প কোথায়, হ্যাঁ, এবং এটা কিসের অংশ, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, চিন্তিত হওয়ার কারণ নেই। হ্যাঁ, তবে অ্যাডমিশন টেস্ট তো এটা এমনিতেই একটা নার্ভাসনেস ক্রিয়েট করে একটা স্টুডেন্টের, কারণ তোমরা সবসময় হচ্ছে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিয়েছো, মানে একটা চ্যাপ্টারের উপরে অথবা একটা বইয়ের উপরে। কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে যেহেতু একসাথে অনেকগুলা টপিকের থেকে প্রশ্ন হয়, অনেকগুলা বই থেকে প্রশ্ন হয়, আবার আননোন সিলেবাস আছে। সো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে তোমরা যারা একটু ভালো একাডেমিকে স্টাডি করছো তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না, পারার কথা। ওমাটিডিয়ামের ক্ষেত্রে আমি এই স্লাইডটার আগে একটু বলি যে এই যে ওমাটিডিয়ামের গঠন এবং কাজের মধ্যে ফিগার আমি এখন ড্র করতে চাচ্ছি না, আমি এটা রাখছিলাম ফিগারটা ড্র করার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি একটু এখানে দেখাই দিই তোমাদের। তোমরা এই ছবিটাকে আঁকছো, তাই না? এবার একটু ইমাজিন করো তো চোখে,
একটু চোখে যে তোমরা দেখছো এটাকে ইমাজিন করো। হ্যাঁ, কর্নিয়া কোথায়? উপরে। কর্নিয়া জেন কোষ, আমি ফিগার আঁকে এখানে 2-3 মিনিট লস করতে চাই না। তো এটা হচ্ছে কর্নিয়া, উপরেরটা কর্নিয়া। তো কর্নিয়া সৃষ্টিকারী যে কোষ তার নাম হচ্ছে কর্নিয়া জেন কোষ। কর্নিয়া সৃষ্টিকারী কোষকে কর্নিয়া জেন কোষ বলা হয়। এবং এই যে কর্নিয়া জেন কোষ, মানে এগুলা দুইটা কোষ, এটা মাথায় রাখবা, কর্নিয়া জেন সেল কিন্তু দুইটা। তো এটা হচ্ছে কর্নিয়া জেন কোষ এবং ক্রিস্টালাইন কোন আছে। ক্রিস্টালাইন কোনকে ঘিরে ক্রিস্টালাইন কোন কোষ আছে। তো ক্রিস্টালাইন যে কোন কোষ, এই কর্নিয়া জেন সেল হচ্ছে দুইটা, কিন্তু ক্রিস্টালাইন কোন কোষ হচ্ছে 4টা। কর্নিয়া জেন সেল 2টা, কিন্তু ক্রিস্টালাইন কোন কোষ 4টা, এটা মাথায় রেখো। আর রেটিনুলার যে কোষগুলো আছে না, এটা 6 থেকে 7টা হয় লম্বালম্বিভাবে, এটা র্যাবডোমকে ঘিরে রাখে। তাহলে কর্নিয়া জেন সেল 2টা, ক্রিস্টালাইন কোন কোষ 4টা, আর রেটিনুলার কোষ হচ্ছে 6 থেকে 7টা। মন থাকবে, এই জায়গাটা একটু মাথায় রেখো। তারপরে এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, এটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী, মাঝখানেরটা হচ্ছে র্যাবডোম, র্যাবডোমকে ঘিরে হচ্ছে রেটিনুলার কোষ, এবং তার চারপাশে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। রেটিনাল রঞ্জক আবরণী। ওকে ওকে, তাহলে এই জায়গাটা আমি লিখলাম না, এটা আমি পরে ব্যবহার করব যদি দরকার হয়। এবার এটা চাকায় দেখো কর্নিয়া, এটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো। আমার কাছে মনে হয় এটা তোমাদের একাডেমিকও ছিল, অ্যাডমিশনও আসবে, এবং এটা তুমি জিএসটির জন্য পড়তে পারো। মানে পড়তে পারো বলতে মানে তুমি তো পড়বাই, এবং কিসের মধ্যে আসবে এটা তো আসলে প্রিভিয়াস ইয়ার ডিফাইন করে না। প্রতি বছর প্রশ্নপত্রের মান পরিবর্তন হইতে পারে, সো নো ইস্যু। কর্নিয়া জেন কোষ, তো জেন শব্দটার মানে হচ্ছে উৎপাদনকারী, যেই কোষগুলো কর্নিয়া সৃষ্টি করে। তো এটা কয় জোড়া? এটা 1 জোড়া। তার মানে কর্নিয়া জেন কোষ 2টি। কর্নিয়া জেন কোষ 2টি। আচ্ছা, ক্রিস্টালাইন কোন কোষ? এখানে কয়টা কোষ আছে? 4টা। ক্রিস্টালাইন কোন? 4টা, এক হালি। ক্রিস্টালাইন কোষ হচ্ছে 4টি কোষ, ক্রিস্টালাইন কোষ 4টা। এটা মাথায় রেখো। ক্রিস্টালাইন কোন, এটা প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে। কেন? আলো প্রবেশ করে এবং আলো ওর মধ্যে দিয়ে যাওয়ার সময় একটু বেঁকে যায়। তোমাদের আলোর প্রতিসরণের কনসেপ্ট আছে, মাথায় আছে। সো এবার একটু চিন্তা করো, প্রতিসরণশীল অঙ্গ বলতে এটার মধ্যে দিয়ে আলো হচ্ছে পাস করে যাচ্ছে এবং একটু পরিবর্তন করতেছে। ইটস কল প্রতিসরণশীল। বুঝতে পারছি? তো প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? ক্রিস্টালাইন কোন। এটা তোমাদের একাডেমিকও ছিল, অ্যাডমিশনেও আসবে। এইটাও তোমাদের অ্যাডমিশনে আসবে। বুঝতে পারছি? রেটিনুলার কোষ অবশ্যই 6 থেকে 7টা, বা 7 থেকে, অ্যাকচুয়ালি 7 থেকে 8টাই পড়ো, 7 থেকে 8টা। রেটিনুলার কোষ হচ্ছে 7 থেকে 8টা লম্বা। এবং কোন কোষের ক্ষরণ থেকে র্যাবডোম সৃষ্টি হয়? এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে র্যাবডোম সৃষ্টি হয়। কর্নিয়া জেন কোষ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। হ্যাঁ, ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে সৃষ্টি হয়? রেটিনুলার কোষের ক্ষরণ থেকে র্যাবডোম সৃষ্টি হয়। তার মানে যেই জিনিসটাকে ঘিরে রাখতেছে এইসব কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয়। বুঝতে পারছি? র্যাবডোম আলো গৃহীত হয়। কিসের মধ্যে দিয়ে আলো গৃহীত হয়? র্যাবডোমের মধ্যে দিয়ে আলো গৃহীত হয়। কিসের মধ্যে দিয়ে আলো গৃহীত হয়? র্যাবডোমের মধ্যে দিয়ে আলো গৃহীত হয়। রেটিনাল রঞ্জক আবরণী ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক করে রাখে। ওমাটিডিয়ামকে পরস্পর থেকে, তাহলে রেটিনাল রঞ্জক আবরণীর হচ্ছে আউটার লেয়ার। তার মানে কর্নিয়া, এই কর্নিয়া দেখতে কিসের মতো? লেন্সের মতো। কর্নিয়া জেন কোষ কয়টা? 2টা। এই রেটিনুলার কোষ কয়টা? 7 থেকে 8টা। ক্রিস্টালাইন কোন কোষ কয়টা? 4টা। বুঝতে পারছি? এই ছকটা থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে মাই ডিয়ার পিপল। এই ছকটা থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে। ডোন্ট মিস। আরেকবার পড়ো। এটা একাডেমিকও ইম্পর্টেন্ট ছিল, এটা অ্যাডমিশন ইম্পর্টেন্ট, এবং তোমরাও জানো এখান থেকে প্রশ্ন আসে এবং আসবে। সুতরাং এই ছকটাকে একটু মনোযোগ দিয়ে একবার দেখো। এবার এই সুপারপজিশন প্রতিবিম্ব আর অ্যাপোজিশন প্রতিবিম্বের গল্পটা হচ্ছে যে একটা তীব্র আলো আর একটা মৃদু আলো। এখন কাহিনীটা হচ্ছে মৃদু আলোতে সুপারপজিশন কেন মৃদু আলোতে কি হয় একটু ফিল করো। আমি হালকা করে বলে দিচ্ছি, দেখো এখানে ছবি আছে, এই ছবি দুটার দিকে একটু তাকাও। একটু ব্লারি লাগতেছে কিন্তু একটু তাকাও। এখানে একটা পার্থক্যকে সিম্পলি মনে রাখার চেষ্টা করো, আর কিচ্ছু না। এখানে হচ্ছে কি আলোটা তীব্র আর এখানে হচ্ছে আলোটা মৃদু। স্যার বুঝলেন কেমনে? কারণ বুঝছি হচ্ছে এইভাবে, একটু ফিল করো যে এখানে যখন এই মানে আইরিশ রঞ্জক আবরণী, ফিল করো আইরিশ রঞ্জক আবরণী। এই দেখো আইরিশ রঞ্জক আবরণীটা অনেক বেশি প্রসারিত হয়েছে।
তাহলে আইরিশ রঞ্জক আবরণী প্রসারিত হয় যখন এই আইরিশ রঞ্জক আবরণী মোজাইক প্রতিবিম্ব, হ্যাঁ না, এই দেখো মোজাইক প্রতিবিম্ব, এই যে এখানে একটা ভালো একটা লাইন লেখা আছে যে তীব্র আলোতে, আলো যখন তীব্র থাকে মানে দিনের বেলা, তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে দিনের বেলা ঘাসফড়িং কোন ভাবে দেখে, এটা হচ্ছে মোজাইক, এটা হচ্ছে অ্যাপোজিশন। কেন এটা অ্যাপোজিশন, এটার কাহিনীটা দেখো, যখন তীব্র আলো থাকে তখন এই আইরিশ রঞ্জক আবরণী বেশি প্রসারিত হয়, অনেক বেশি প্রসারিত হয়, ফলে এটা তো একটু ব্ল্যাকিশ কালার, তাই না, ব্ল্যাকিশ কালার, তার মানে আউটসাইডের কোনো আলো এখানে ঢোকে না, তার মানে এখানকার যে পয়েন্ট অফ ভিউ আছে, অর্থাৎ এখান থেকে যে কোনো আলো এটা এইভাবে যখন আসে এটা সরাসরি তো র্যাবডোম গ্রহণ করে, কোনো সমস্যা নাই। কিন্তু এখান থেকে আলোগুলা যখন বিক্ষিপ্ত হয়ে অন্য কোনো ওমাটিডিয়ামের কর্নিয়া ভেদ করে আসতে চায় তখনই ও এখানে বাধা পায়। তার মানে এই আলোটা এখান পর্যন্ত আসতে পারে না, অর্থাৎ একটা র্যাবডোম একটা আলোকে গ্রহণ করে বা ওয়ান ডিরেকশন লাইটকে অ্যাবজর্ভ করতেছে। তাহলে এই যে ওয়ান ডিরেকশন লাইটকে যখন অ্যাবজর্ভ করে, তার মানে এখান থেকে টুকটুক করে এটা এই জায়গায় চলে আসলো। তার মানে এখান থেকে আলো বা একটা পয়েন্টের আলো একবারই র্যাবডোম রিসিভ করতেছে। কিন্তু এখানে দেখো লাইট যখন কমে যায়, অর্থাৎ স্তিমিত আলো হয়, অর্থাৎ সন্ধ্যায় বা রাতের বেলা যখন লাইট কম থাকে বা আলো কম থাকে, তখন এই আইরিশ রঞ্জক আবরণী যেটা, এই আবরণীগুলা হচ্ছে একটু স্কুইজ হয়ে যায়, একটু সংকুচিত হয়ে যায়। আর এই সংকোচনের ফলে কি হয় দেখো, এই বিন্দুর আলোটা তো সরাসরি এই র্যাবডোম পাচ্ছেই, কোনো সন্দেহ নেই। ঠিক একইভাবে এই বিন্দুর আরেকটা আলো আবারও পড়তেছে, তার মানে একই র্যাবডোমের উপরে একই বস্তুর বিম্ব দুইবার গঠিত হয়, একই র্যাবডোমের ভিতরে একই আয়নার মধ্যে বিম্ব তিনবার গঠিত হয়, তিনবার, তার মানে একাধিকবার হচ্ছে। তাহলে একটার উপর আরেকটা যখন হয় তার নাম হচ্ছে সুপারপজিশন, আর যখন হয় না তার নাম হচ্ছে অ্যাপোজিশন। তাহলে তীব্র আলোতে, মাথায় রেখো, তীব্র আলো, প্লিজ মাথায় রেখো, তীব্র আলো বা দিনের বেলা তীব্র অ্যাপোজিশন, তীব্র অ্যাপো, আর মৃদু সুপার, তার মানে মৃদু হচ্ছে সুপারপজিশন, মৃদু সুপারপজিশন। তীব্র হচ্ছে অ্যাপোজিশন, মৃদু সুপারপজিশন, তীব্র অ্যাপোজিশন, মৃদু সুপারপজিশন। তাহলে এই যে তীব্র অ্যাপোজিশন আর মৃদু সুপারপজিশন, এই শব্দ দুটাকে মাথায় গেঁথে রাখো, বাকি যা বলছি এটা এমনি বুঝবা, প্যারা নাই, চিল, সহজ জিনিস। তীব্র আলোতে আইরিশ রঞ্জক আবরণী বেশি প্রসারিত হবে, তার মানে হচ্ছে এখানে অ্যাপোজিশন হবে। আর যখন মৃদু আলো হবে আইরিশ রঞ্জক আবরণী এটা সংকুচিত হচ্ছে, তার মানে সুপারপজিশন হবে। এবার প্রজননতন্ত্র এবং রূপান্তর, এই শব্দটার মধ্যে এখানে আমি ফিগার আঁকাই দেওয়ার চেষ্টা ভাবছিলাম, কিন্তু আসলে নাই, ফিগার আঁকানোর চাইতে তোমাদের বুঝাই দিতে হবে। এই যে রূপান্তর, এটা দুই ধরনের হয়, এটা তোমাদের মনে থাকার কথা, তাই না, একটা হচ্ছে সম্পূর্ণ হেমিমেটাবোলাস, হ্যাঁ, সম্পূর্ণ রূপান্তর, আরেকটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। তো এটা তোমরা জানো, সম্পূর্ণ রূপান্তরে যেটা হয় একদম মানে লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ দশাটা একদম অন্যরকম হয়, আকৃতিতে, বাহ্যিক আকৃতিতে অন্যরকম। তার মানে এটা হচ্ছে লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী, আর ওইটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তরে সেটা হচ্ছে নিম্ফ। হ্যাঁ, তাহলে নিম্ফ হবে, নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণী হবে। তাহলে একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। এই যে মানে অংশটুকু, এই জায়গার একটা ছোট্ট পড়া দেখো, প্রজননতন্ত্রের পড়া একাডেমিকে অনেক পড়া থাকে, কিন্তু এইখানে আমার মনে হয় না অ্যাডমিশনের ক্ষেত্রে এই জায়গার মধ্যে খুব বেশি চিন্তার দরকার আছে। খালি এটা মাথায় রাখো যে স্ত্রী ঘাসফড়িংয়ে উদরে হচ্ছে কি থাকে, ওভিপোজিটর থাকে, এবং এইটা হচ্ছে পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংকে আলাদা করে। আর এখান থেকে টেনশন নেওয়ার কিছু নাই, আসবে না। এখন
MCQ can be from anywhere, but truly speaking, in terms of making specific important parts, these are not important in terms of varsity admission. এটা এখনকার হিসাবে আমার মতে, বাকি চেঞ্জ হইতেই পারে, মানে এখান থেকে আসবে না একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় না, তবে ধারণা করে নিচ্ছি এত প্রেশার একটা বাচ্চা নিতে পারে না, বা তোমাদের জন্য এত প্রেশার নেওয়াটা খুব ডিফিকাল্ট। সো এই জায়গায় এইগুলো পার্ট বাদ দিয়ে আমি একটু এই যৌন জননে এখানে আসতে চাই। এখানে কিছু লাইন দাগানো আছে। সো অসম্পূর্ণ রূপান্তর হেমি মেটাবোলাস, এবং এই জায়গায় অসম্পূর্ণ রূপান্তরে যে শিশু অবস্থার প্রাণী এর নাম হচ্ছে নিম্ফ, আর সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থার প্রাণী হচ্ছে লার্ভা। এটা নিয়ে আমার কোনো কথা নেই। কথা হইল তোমরা এই জায়গা থেকে ছিদ্রের নাম মাইক্রোপাইল তোমাদের জানা আছে, এবং ঘাসফড়িংয়ের ডিম, হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল, অর্থাৎ কুসুম কেন্দ্রের দিকে সীমাবদ্ধ। আবার আলিম স্যারের বই লেখা আছে মেটালেসিথাল। তুমি আপাতত আজমল স্যারের বই যেহেতু সেন্ট্রোলেসিথাল আছে, এই জায়গাটা থেকে ফোকাস করে এটা সেন্ট্রোলেসিথালই হবে। এবং কখন পরিস্ফুটন বন্ধ থাকে? শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, এবং এই যে শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে এটার নাম হচ্ছে পজ, থেমে থাকা। যেমন মেয়েদের বা নারীদের যখন মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে তখন এই ফেজের নাম হচ্ছে মেনোপজ, আর যখন ডিমের পরিস্ফুটন বন্ধ থাকে তার নাম হচ্ছে ডায়াপজ। পজ মানে থামা, হ্যাঁ, থামা। তাহলে এখানে কিছু লাইনস আছে, আই গেস তোমরা একাডেমিকে পড়ার সময় এই জায়গাগুলোকে ফোকাস করছো। আর হ্যাঁ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ক্ষেত্র। আর সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থার প্রাণীকে লার্ভা বলে, অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থার প্রাণীকে নিউফ বলে। এটা মাথায় রেখো, যদি মাথায় থাকে। তাহলে এখানে আমি কথা না বলে একটু চলে যাচ্ছি আর একটা পয়েন্টে, যে পয়েন্টটা পড়ার পর মোটামুটি শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তরের পয়েন্টটা। তাহলে সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থার প্রাণীর নাম কি? শিশু অবস্থার প্রাণীর নাম হচ্ছে লার্ভা। শিশু অবস্থার প্রাণীর নাম লার্ভা। আর কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। কি কি? ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। এই যে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটাও আসতে পারে, ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। মৌমাছি এবং প্রজাপতি রূপান্তর। কিসের রূপান্তর? মৌমাছি এবং প্রজাপতি রূপান্তর। এটা কেমন? এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, একদম কমপ্লিটলি লার্ভা থেকে একটা ডিফারেন্ট একটা অ্যানিমেলস হবে। মানে যে অ্যানিমেলসের আউটসাইডার যেই ফিগারটা এবং এটা শিশু অবস্থার ফিগারটা এক না। অসম্পূর্ণ রূপান্তর। শিশু অবস্থার প্রাণীকে কি বলে? নিম্ফ বলে। এটাকে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে, ঘাসফড়িং ক্ষেত্রে নিম্ফিত হবে। তাহলে ডিম, নিম্ফ, ইমোগো। তো এখানে কিন্তু ওই যে ডিম, নিম্ফ, ইমোগো, লার্ভা, পিউপা নাই। তাহলে ডিম, নিম্ফ, ইমোগো মানে পূর্ণাঙ্গ প্রাণী। আর ঘাসফড়িং এবং তেলাপোকা রূপান্তর কেন যেন আমার মনে হচ্ছে তোমাদের অ্যাডমিশনে এই জায়গাটা, এই এক্সাম্পল আর এই এক্সাম্পলটা আসবে। মৌমাছি প্রজাপতি সম্পূর্ণ, মৌমাছি প্রজাপতি সম্পূর্ণ, মৌমাছি প্রজাপতি সম্পূর্ণ। আর হচ্ছে ঘাসফড়িং তেলাপোকা অসম্পূর্ণ। মৌমাছি প্রজাপতি সম্পূর্ণ, একটু পর বারবার মৌমাছি প্রজাপতি সম্পূর্ণ রূপান্তর। আর ঘাসফড়িং তেলাপোকা এটা হচ্ছে অসম্পূর্ণ। ঘাসফড়িং তেলাপোকা অসম্পূর্ণ, মনে রাখতে হবে। এবং তোমরা পারবা, তোমাদের ব্রেইনটা হচ্ছে অনেক সেন্সিবল একটা ব্রেন, এবং এই ব্রেনে অনেক ডেটা স্টোর করে রাখা যাবে। সো দ্য অ্যামাউন্ট অফ ডেটা ইন ইন্টারমিডিয়েট লাইফ ইজ স্টোরেবল। প্যারা নাই, পারা যাবে। তাহলে স্যার কেমন প্রশ্ন আসে? ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে অবস্থিত কর্নিয়াজেন কোষ 2টা, হ্যাঁ, কর্নিয়াজেন কোষ 2টা। প্লিজ, ক্রিস্টালাইন কোন কোষ 4টা। ক্রিস্টালাইন কোন কোষ? রেটিনুলার কোষ হচ্ছে 7 থেকে 8টা। কখনো এটা ভুলো না, কখনো ভুলো না। বুঝতে পারছি? ওকে, এবার আসি। ঘাসফড়িংয়ের ডিম কোন ধরনের? অবশ্যই সেন্ট্রোলেসিথাল। একটু আগে আমি বলছি ঘাসফড়িংয়ের ডিম সেন্ট্রোলেসিথাল। আচ্ছা, ঘাসফড়িংয়ের নিষেক প্রক্রিয়া কোরণের কোন ছিদ্রপথ। যখনই ছিদ্রপথের কথা আসবে এবং ডিম্বাণুর ক্ষেত্রে আসবে, এটার নাম হচ্ছে মাইক্রোপাইল। এটা লেখাই আছে, এখানে লেখা আছে না মাইক্রোপাইল? হ্যাঁ। সো এটা হচ্ছে মাইক্রোপাইল।
ছিদ্র, এই ছিদ্রের ডিম্বাণুতে শুক্রাণু প্রবেশ করে। পতঙ্গের পুং স্ত্রী জননে বিদ্যমান থাকে, পতঙ্গের পুং এবং স্ত্রী জননতন্ত্রে বিদ্যমান থাকে। এখানে হচ্ছে অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকবে, অ্যাক্সেসরি গ্ল্যান্ড। ঘাসফড়িংয়ের রূপান্তর কোন ধরনের? ঘাসফড়িংয়ের রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর, এটা নিম্ফ থেকে হবে, অর্থাৎ ছোট ঘাসফড়িং এবং সম্পূর্ণ ঘাসফড়িং দেখতে একই রকম, সুতরাং এটা অসম্পূর্ণ রূপান্তর হবে, অসম্পূর্ণ। সো তোমরা একটু দেখতেছো যে পরীক্ষায় প্রশ্নটা কেমনে আসে, আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে কনসেপ্টের সাথে এমসিকিউটাকে একটু তুলে ধরার। আবার এমনও পড়ানোর ডিজাইন আছে, যেমন আমরা ক্র্যাশ কোর্সে যেভাবে পড়াবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো ক্র্যাশ কোর্সে এমসিকিউ নাই দেখানোর, ক্র্যাশ কোর্সে আমরা কনসেপ্ট পড়াবো। আর মিশন ঢাবিতে তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে প্রশ্নগুলো কেমনে আসে, কারণ এটা ফ্রি কোর্স, ইউটিউবে ভিডিও আছে। তো ইউটিউবে তোমরা বা আপনারা যারা দেখছেন, এটা হলো এমসিকিউকে আমি 50% রাখতেছি কেমনে আসে এটা দেখানোর জন্য, এবং তার সাথে কনসেপ্টের একটু 50%-এর মাত্রা আছে। কিন্তু ক্র্যাশে গিয়ে আমাদের 90%ই কনসেপ্ট হবে, কারণ আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট যখন 90% কনসেপ্ট পারবে, তখন তার পক্ষে অ্যান্সার করা মানে এমসিকিউ অ্যান্সার করা কোনো ম্যাটারই না। ঘাসফড়িংয়ের দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস পাল্টানোর যে প্রসেস, এটার নাম হচ্ছে মোল্টিং। মোল্টিং। মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তরের প্রক্রিয়া। আর ওই যে ইনস্টার হচ্ছে মধ্যবর্তী সময়, এটা তুমি পাবা এই যে এই জায়গাটাতে ঘাসফড়িংয়ের রূপান্তরের মধ্যে। তো ঘাসফড়িংয়ের রূপান্তরের মধ্যে যেই লাইন্সগুলো ইম্পর্টেন্ট, দেখো এই লাইনগুলো ইম্পর্টেন্ট। তার মানে একটা স্টেজ থেকে যখন খোলস মোচন হয়ে যাচ্ছে, দেখো এই লাইনগুলো আমরা মেডিকেল এক্সামের ক্ষেত্রে, মানে মেডিকেলের বাচ্চারা তোমরা যারা আমাদের মেডিব্লাস্টে আছো অথবা আগে ছিল অথবা পরে আবার আসবা, আমরা এরকম লাইন দাগায় পড়াই। সো দাগানো বই সব ক্ষেত্রেই থাকে, বই দাগাইলে কি হয়, সব পড়া লাগে না। এবং একটা ব্লেসিং পয়েন্ট হচ্ছে সব পড়া লাগে না, কিছু কিছু জায়গায় ফোকাস করা লাগবে। তাহলে এই যে বহিকঙ্কাল মোচিং বা এটার নাম হচ্ছে মোল্টিং। এবার কথা হচ্ছে দুটি মোচনের মধ্যবর্তী দশাকে ইনস্টার বলে, দুটি মোচনের মধ্যবর্তী দশাকে ইনস্টার বলে। তাহলে যদি এটা আসেও পরীক্ষায় মধ্যবর্তী দশা, তাহলে একটু মাথায় রেখো, এইটার নাম হচ্ছে মধ্যবর্তী দশা। মোল্টিং, খোলস মোচন, তাহলে মোল্টিং হচ্ছে খোলস মোচন, আর মেটামরফোসিস শব্দটার মানে হচ্ছে রূপান্তর। অর্থাৎ এই যে রূপান্তর প্রক্রিয়া, এটার ইংলিশটাই হচ্ছে মেটামরফোসিস। মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা, এটা ঘাসফড়িং বুঝে কোন ধরনের প্রতিমা? মেঘাচ্ছন্ন। যখন মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা হবে, এইটা হচ্ছে মৃদু, আর মৃদু হচ্ছে সুপারপজিশন হবে। কারণ কি, আইরিশ সংযোগ আবরণী সংকুচিত থাকবে, তার মানে এটা সুপারপজিশন হবে। সুপারপজিশন মানে একই জায়গায়, অর্থাৎ একই র্যাবডোমে একাধিক আলো আসতে থাকবে। এই আলোটাও আসবে, আবার বাইরের থেকে এই আলো আসবে, আর এই বরাবর ওর কাছে এই আলোটা আসবে, বাইরের থেকে এই আলো আসবে, এখান থেকে ওই আলো আসবে, এটা সুপারপজিশন। তার মানে ঘাসফড়িংয়ে তুমি দেখো শ্বসনতন্ত্রে আমার স্পর্শ করা লাগে নাই, রেচনতন্ত্রতে মালবীজের নালিকা নিয়ে কথা বলা লাগে না, এটা তোমরা জানো, আর্থপড়া পড়বে। প্রাণীর রেচনাঙ্গ হচ্ছে মালবীজের নালিকা। শুরুর যে চ্যাপ্টারটা, অর্থাৎ শুরুর দিকে প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাসের মধ্যে কিন্তু আমরা নন কোঅর্ডিনেট এবং কোঅর্ডিনেটের যে ব্যাখ্যা পড়ছি, সেখানে যে এমসিকিউগুলো ছিল, যেগুলো ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউগুলো, এগুলো কিন্তু একটাও কঠিন না। তবে হ্যাঁ, মুখস্থ নির্ভর কিছু পড়া আছে। এই যে রুই মাছটা তোমরা দেখতেছো, এটা দেখার সাথে সাথে মনের মধ্যে কি কি জিনিস আসবে? হ্যাঁ, এটা কি কি জিনিস আসবে মনের মধ্যে? যে এটা হইল কার্প জাতীয় মাছ। হ্যাঁ, কার্প জাতীয় মাছ। কেন কার্প জাতীয় মাছ? কারণ এটার মাথায় নাই আইস, এটা মাথায় আইস নেই, এবং দেহ সাইক্লয়েড আইসে পরিপূর্ণ। তার মানে দেহে সাইক্লয়েড আইস আছে। আর ওর লেজটা হচ্ছে হোমোসার্কাল। তার মানে এখান থেকে এই লেজের যেই দূরত্ব, এই দূরত্বটা অলমোস্ট সমান দেখতে। কিন্তু যখন আমি কন্ড্রিকথিসের কথা বলি, তখন লেজ হচ্ছে হেটেরোসার্কাল। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই যে ওর যে চোখ,
কানকো, কানকোর ভিতরে ফুলকা, এই যে পার্শ্বরেখা, এবং ওর বডিটা হচ্ছে স্ট্রিমলাইন বডি, তার মানে পানির ভিতর দিয়ে যাওয়ার সময় এমন স্পিডে যাইতে পারে যে স্পিডে গেলে ওর গতি বাধাগ্রস্ত হবে না, এবং ওর হচ্ছে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পৃষ্ঠপুচ্ছ, পায়ু, শ্রোণীবক্ষ, এই 5 ধরনের পাখনা আছে। প্রত্যেকটা পাখনার মধ্যে আবার রেঞ্জ ভেদে পাখনা রশ্মি আছে। তো ওর যেই আউটসাইড লেয়ারটা তোমরা পড়ছো, আশা করি তোমাদের মনে আছে। তো অ্যাক্টিনোপটেরিজি, হ্যাঁ, এটা অ্যাক্টিনোপটেরিজি। একটু দেখাই তোমাদেরকে বইটা। অ্যাক্টিনোপটেরিজি বইটার ক্ষেত্রে মনে করে দেখো, তোমরা যখন পড়ছিলা তখন এই অ্যানিম্যাল আইডেন্টিটি, 1 মিনিট আমি একটু জুলজি, অ্যানিম্যাল আইডেন্টিটি তোমরা যখন পড়ছিলে একাডেমিকে, তখন এটার ক্লাসিফিকেশন পড়ছো, এটার মধ্যে ও কি খায় সব পড়ছো, কিন্তু আসলে পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন আসলে এই ধারণার প্রশ্ন আসে না। প্রশ্নটা কেমনে আসে দেখাই। যেমন ধরো রুই মাছের মধ্যে, আমি অংশটাকে একটু দ্রুত বলি, রুই মাছের মধ্যে দেখো কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। আমি বুঝলাম ওর সাইক্লয়েড আইস আছে, মাথায় আইস নাই, এগুলা কার্ভ জাতীয় মাছ, এবং মেজর কার্ভের কিছু নাম আছে, দরকার নাই। মাইনর কার্ভ দরকার নাই। তোমরা মনে রাখবা যে যেসব কার্ভ চাষ করা হয় এদের মধ্যে রয়েছে ভাগনা মাছ, বাটা মাছ, কালীবাউস। সায়েন্টিফিক নাম পড়ার এই মুহূর্তে দরকার নেই। আমার মনে হচ্ছে ঢাবিতে এরকম কালীবাউসের সায়েন্টিফিক নাম আসার মতো অবস্থানে নাই। আর 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 এখানে বসতি, শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এই জায়গার মধ্যে ওর যে শ্রেণী, এই শ্রেণীটাকে একটু মাথায় রেখো। এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, অর্থাৎ অস্থিময় রশ্মিযুক্ত পাখনা। অস্থিময় রশ্মিযুক্ত পাখনা, এটা হচ্ছে ক্লাস। এটা তোমাদের জানার কথা। এর পরের যেই দৃশ্যপট আছে, অঙ্গুলিপনা দশা, প্রয়োজন হবে না, কিন্তু মনে রাখতে হবে কিছু জিনিস, যে এই রুই মাছ 14 ডিগ্রির কমে বাঁচে না, 14 ডিগ্রি সেলসিয়াসের কমে বাঁচে না। তার মানে এখানে কিছু জিনিসের মধ্যে এইটা মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি ক্লাসের একটা মাছ। বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পৃষ্ঠপুচ্ছ পায়ু, পৃষ্ঠপুচ্ছ পায়ু, পৃষ্ঠপুচ্ছ পায়ু, পৃষ্ঠপুচ্ছ পায়ু। তাহলে এইটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, আর মূল যে পাখনা সেটা হচ্ছে এই পুচ্ছ পাখনা। কারণ এইটা অ্যাকচুয়ালি কাজ করে ওর বৈঠা হিসাবে। ও কোন দিক যাবে না দিক যাবে এটা সম্পূর্ণ নির্ভর করতেছে ওর উপরে। এইবার স্যার, রুই মাছের তো এত কিছু কি লাগবে মানে আসে। আচ্ছা, এখানে রুই মাছের মধ্যে আমি যদি বলি এক লাইনে এক শব্দ, সেটা হচ্ছে রুই মাছের রক্ত সংবন্ধন্ত্র। কোথায় রক্ত সরবরাহ করে, কোথায় রক্তটুকু সরবরাহ করে, মানে ও সরবরাহটা করে এই ধমনীতন্ত্রের পার্টটা লাগে, আর হৃৎপিণ্ডের কিছু অংশ লাগে। এছাড়া বায়ুথলির কিছু পার্ট ছাড়া আমি মনে হয় না যে রুই মাছ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু আছে। রুই মাছের কয়টা অংশ আছে? তিনটা অংশ। কি কি? এক, মাথা, দেহকাণ্ড, লেজ। মাথা, দেহকাণ্ড, লেজ। তাহলে মাথার মধ্যে কি কি পয়েন্ট পড়া লাগবে শুধু এটা দেখো। এটা হচ্ছে ওর ম্যাক্সিলারি ভার্বেল থাকে এক জোড়া, নরম এবং ছোট ম্যাক্সিলারি ভার্বেল। এক জোড়া নরম ও ছোট ম্যাক্সিলারি ভার্বেল। তারপর ওর যে পর্দা, এটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কি পর্দা? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। দেহকাণ্ডের মধ্যে কয়টা ছিদ্র থাকে? 3টা ছিদ্র। ইম্পর্টেন্ট জিনিস, দেহকাণ্ডের মধ্যে 3টা ছিদ্র থাকে। একটার নাম পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। পায়ু, জনন, রেচন, পাজরে। তাহলে 3টা ছিদ্র দেহতে। কয়টা ছিদ্র? 3টা। একটা হচ্ছে পাজরে। এখন এই যে পাজরে লাইনটা দিয়া যে পায়ু, জনন আর রেচন, এই 3টা শব্দ যে আছে, এইটা মনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে এই যে পাজরে, দেহকাণ্ডতে পাজরে ছিদ্র, দেহকাণ্ডতে পাজরে ছিদ্র, পাজরে ছিদ্র। তাহলে এটা মনে রাখবা হচ্ছে পাজরে ছিদ্র দিয়ে, পাজরে ছিদ্র দিয়ে, পাজরে ছিদ্র দিয়ে। তাইলে পাজরে ছিদ্র দিয়ে কি কি মনে রাখতে হবে? পায়ু, জনন আর রেচন। তাহলে এইটা হচ্ছে পায়ু, জ হচ্ছে জনন, আর রে হচ্ছে রেচন। পায়ু, জনন, রেচন। রুই মাছে কয় ধরনের পাখনা থাকে? 5 ধরনের পাখনা থাকে। কি কি? 3টা প, পৃষ্ঠপুচ্ছ পায়ু, পৃষ্ঠপুচ্ছ পায়ু, পৃষ্ঠপুচ্ছ পায়ু, শ্রেণী, বক্ষ। পৃষ্ঠপুচ্ছ পায়ু হচ্ছে অযুগ্ম পাখনা। তাহলে তুমি মনে রাখবা এটা হচ্ছে পৃষ্ঠ
পুচ্ছ পায়ু, এই তিনটা হচ্ছে অযুগ্ম পাখনা, এই তিনটা হচ্ছে অযুগ্ম পাখনা। পৃষ্ঠপুচ্ছ পায়ু অযুগ্ম পাখনা, পৃষ্ঠপুচ্ছ পায়ু অযুগ্ম পাখনা, শ্রোণীবক্ষ যুগ্ম পাখনা। আচ্ছা, আর প্রধান চলনাঙ্গ কোনটা? প্রধান চলনাঙ্গ পুচ্ছ পাখনা, প্রধান চলনাঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা। ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, বুঝাতে পারছি? প্রধান চলনাঙ্গ পুচ্ছ পাখনা, প্রধান চলনাঙ্গ পুচ্ছ পাখনা, প্রধান চলনাঙ্গ পুচ্ছ পাখনা, বারবার করে বলে দিলাম। এবার তাকাও স্যার, রক্ত সংবহনতন্ত্রের মধ্যে হৃৎপিণ্ডের ছবি তো স্যার আমরা জানি, ওর দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়ামের আগে সাইনাস ভেনোসাস আছে, আর ওইখানে বালবাস আর্টেরিয়াস আছে, কোনাস আর্টেরিয়াস রিউমাসে নাই। আমরা স্যার পারছি এটাকে শিরা হৃৎপিণ্ড বলে, ভেনাস হার্ট বলে, কেন একমুখী সাইকেল বলে বা একমুখী চক্র বলে, কেন? কারণ একদিকে প্রসারিত হবে, একদিকে যেটা থাকে। এখন প্রশ্ন হচ্ছে ওর অবস্থানটা কোথায়? পেরিগার্ডিয়াল গহ্বর। সো পেরিগার্ডিয়াল গহ্বর, পেরি শব্দটার মানে কি বায়োলজিতে? পেরি শব্দটার মানে হচ্ছে চার পাশে, আর কার্ডিয়াল মানে হচ্ছে, কার্ডিয়াল মানে হচ্ছে হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের। তাহলে ওর যে আবরণ লেয়ার, ওর যে আবরণ লেয়ার, এই লেয়ারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। এটা অনেক আগে থেকে তোমরা পড়ছো, ইভেন আমাদের হৃৎপিণ্ডের আবরণের নামও পেরিকার্ডিয়াম। তাহলে প্রকোষ্ঠ কয়টা? দুইটা। আচ্ছা, ভালো কথা। উপপ্রকোষ্ঠের নাম কি? সাইনাস ভেনোসাস। এবং এটা কেবলমাত্র কি রক্ত সরবরাহ করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে, এবং এটার নাম হচ্ছে ভেনাস হার্ট। কেন রুই মাছকে ভেনাস হার্ট বলে? ইউ নো দ্যাট। তাহলে এটা হচ্ছে ভেনাস হার্ট। তাহলে এটাকে বাংলায় বলা হয় হচ্ছে শিরা হৃৎপিণ্ড। বাংলায় কি বলা হয়? শিরা হৃৎপিণ্ড। বাংলায় বলা হয় শিরা হৃৎপিণ্ড। ওকে, ফাইন, ক্লিয়ার, এতটুকু মনে থাকবে। আচ্ছা, এবার ধমনীতন্ত্রের মধ্যে যে ছবি আমরা আঁকাইছিলাম, মনে আছে? আমরা যে ছবি আঁকাইছিলাম যে এখান থেকে এই তো 1 2 3 4, চারটা, তারপরে আবার এখানে আমাদের সেফালিস সার্কিউলারিস, এখান থেকে ধমনীতন্ত্র। সো এই জায়গার মধ্যে চার জোড়া ফুলকা থাকে। এই ছবি তোমরা আঁকাইছিল না? আমি এখন ছবির পারফেকশনে যাচ্ছি না, আমি বলতেছি সেটা হচ্ছে অন্তর্বাহী, মানে যেটা ফুলকায় রক্ত সরবরাহ করে, ফুলকায় সরবরাহকারী, ফুলকায় সরবরাহকারী, এটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 4 জোড়া। কয় জোড়া ফুলকায় প্রবেশ করে? 4 জোড়া ফুলকায়। তাহলে হৃৎপিণ্ড হতে ফুলকার দিকে কি রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এছাড়া আর একটা জিনিস ইম্পর্টেন্ট না, কারণ রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে ফুলকা পর্যন্ত খালি CO2 যায়, CO2 যায়, অক্সিজেন ব্যাক করে না। আর বহির্বাহী থেকে 4 জোড়া ব্রাঙ্কিয়াল বহির্বাহী, এটা 4 জোড়া ফুলকা হতে সৃষ্টি হচ্ছে। তো এইটা অক্সিজেন ক্যারি করে, কারণ ফুলকা হতে সৃষ্টি হচ্ছে যেটা, আর ফুলকার দিকে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে CO2 যুক্ত রক্ত। তার মানে অন্তর্বাহী হচ্ছে যেটা ফুলকায় ক্যারি করে, বহির্বাহী হচ্ছে যেটা ফুলকা থেকে বের করে। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিস ইজ নাথিং টাফ, নাথিং টাফ। তাহলে শিরাতন্ত্রের ক্ষেত্রে কয়েকটা শব্দ মনে রাখবা, এটা অঙ্কন কৌশলে এখন কোনো প্রয়োজন নেই, তখন লাগবে না। রুই মাছের শিরাতন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? রুই মাছের শিরাতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়। এক জোড়ার নাম কি? সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, আরেক জোড়া হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল। আর সিস্টেমিক শিরা, মানে এই পশ্চাৎ কার্ডিনাল সম্মুখ কার্ডিনাল হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ। সিস্টেমিক শিরা কোনটা? সেটা হচ্ছে সবচেয়ে বড়টা। এটা আমাদেরও সবচেয়ে বড় শিরাতন্ত্র হচ্ছে লার্জ ভেনাস সিস্টেম, লার্জ ভেনাস সিস্টেম, লার্জ ভেনাস সিস্টেম, এটাই হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। আর হেপাটিক পোর্টাল, রেনাল পোর্টালের কথা মনে আছে? এটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। পোর্টালের মানে কি? যেটা হচ্ছে সরাসরি হৃৎপিণ্ডে যাবে না, অন্য কোনো অঙ্গ হয়ে ভায়া আদার অর্গান। তাহলে এখানে এই লাইনটা মনে রাখবা যে পোর্টাল হচ্ছে ভায়া আদার অর্গান, ভায়া আদার অর্গান, এটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। বুঝাতে পারছি? সিম্পল। তাহলে এবার দেখো রক্ত সংবহনের সবচেয়ে দামি স্লাইড, ওই যে আমি ওখানে একটা দামি স্লাইড দেখাছিলাম না ওইখানে, আর এখানকার সবচেয়ে দামি স্লাইড হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে দামি স্লাইড।
কারণ এখানে একটা মুখস্থ বিদ্যা আছে যে কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে। এটা রুই মাছের একাডেমিক্সের মধ্যেও সবচাইতে দামি পার্ট ছিল। রুই মাছের একাডেমিক্সে ধমনীতন্ত্রের ছবি আসতো, রুই মাছের একাডেমিক্সে ফুলকার গঠন আসতো, রুই মাছের একাডেমিক্সে রুই মাছের বাহ্যিক গঠন আসতে পারে, বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা আসছে। কিন্তু তোমাদের অ্যাডমিশন এবার ডিউতে যেটা হবে, প্রশ্নটা হবে এই কেন্দ্রিক যে কোন ধমনী বক্ষ পাখনা রক্ত সরবরাহ করে। তাহলে কোন ধমনী বক্ষ পাখনা, যখন বক্ষের কথা আসবে তখন আসবে হচ্ছে সাবক্ল্যাভিয়ান, বক্ষ সাবক্ল্যাভিয়ান। এবার পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয়, অল সফট অর্গানস ইজ সিলিয়াকো মেজেন্টারি, সিলিয়াকো মেজেন্টারি। যখন প্যারাইটালের কথা আসবে, এটা হচ্ছে দেহপ্রাচীর, প্যারাইটাল দেহপ্রাচীর, ডোন্ট ফরগেট, প্যারাইটাল দেহপ্রাচীর, প্যারাইটাল দেহপ্রাচীর, প্যারাইটাল দেহপ্রাচীর। রেনাল বৃক্ক, রেনাল, রেনাল কিডনি, রেনাল বৃক্ক। ইলিয়াক, ইলিয়াক, ইলিয়াক হচ্ছে শ্রোণী পাখনা, আর কর্ডাল হচ্ছে লেজ, কর্ডাল, কর্ডাল, কর্ডাল এটা হচ্ছে লেজ। তো কর্ডা মানে হচ্ছে লাস্টে, কর্ডা মানে লাস্টে। তাহলে কি কি মনে রাখবা? সাবক্ল্যাভিয়ান কাঁধে, বক্ষ পাখনা, বক্ষ বুক বরাবর বক্ষ পাখনা, আর অল সফট অর্গানস সিলিয়াকো মেজেন্টারি, প্যারাইটাল দেহপ্রাচীর, রেনাল কিডনি, ইলিয়াক শ্রোণী পাখনা। পরীক্ষা এটা আসবে, এই যে এইটা আসবে, ইলিয়াক শ্রোণী পাখনা, ইলিয়াক শ্রোণী পাখনা, ইলিয়াক শ্রোণী পাখনা। পরীক্ষা এটা আসবে, এই যে শ্রোণী পাখনা, ইলিয়াক শ্রোণী পাখনা, ভয়াবহ ইম্পর্টেন্ট। শ্রোণী পাখনা, ইলিয়াক শ্রোণী পাখনা। এই যে ইলিয়াক ধমনী শ্রোণী পাখনা বারবার পড়তে 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 তোমার অডিও ভিজুয়াল আমি বলতেছি, তুমি শুনতেছো, মন থাকবে। একটু একটু ডিফিকাল্টিজ হবে না। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, ডোন্ট ওয়ারি। বুঝতে পারছি? প্রধান শ্বসনাঙ্গ আমরা জানি, রুই মাছের কয় জোড়া ফুলকা? 4 জোড়া ফুলকা। এবং ফুলকাগুলা কিসে আবদ্ধ থাকে? কানকোতে, মানে অপারকুলামে। এবং একটা ঝিল্লি থাকে, যে ঝিল্লিদের আবৃত থাকে তার নাম কি? ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। ফুলকাগুলা কেমন? অর্ধেক চাঁদের মতো। তাহলে পূর্ণ ফুলকা হচ্ছে হলো ব্রাঙ্ক, আর অর্ধ ফুলকা হচ্ছে হেমি ব্রাঙ্ক। হেমি মানে অর্ধেক, হেমি বা ডেমি অর্ধেক। আর প্রতিটি হেমি ব্রাঙ্ক একটা করে ফুলকা ল্যামেলা বহন করে। ল্যামেলা কি? ল্যামেলা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। এটা আমরা ক্লোরোপ্লাস্টে পড়ছি, অল কানেক্টিং টিউবিউলস ইজ অল অ্যাবাউট ল্যামেলা। ল্যামেলা হচ্ছে কানেক্টিং পয়েন্টস, কানেক্টিং পয়েন্টস, কানেক্টিং পয়েন্টস। আচ্ছা, সো রুই মাছের প্যারাটাল ধমনী, এটা না, রুই মাছের প্যারাটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? প্যারাটাল মানে দেহপ্রাচীর, প্যারাটাল দেহপ্রাচীর। সাবক্ল্যাভিয়ান বক্ষচক্রে, সিলিয়াকো মেজেন্টারিক পাকস্থলীতে মলাশয়, সিলিয়াকো মেজেন্টারিক পাকস্থলী মলাশয়, সাবক্ল্যাভিয়ান বক্ষস্থি চক্রে। আর এখানে প্রশ্ন হচ্ছে প্যারাটাল ধমনী দেহপ্রাচীরে মানে স্কিনে। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? অবশ্যই 2 প্রকোষ্ঠ। হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ। রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? এখানে নাই তো, এখানে 2 প্রকোষ্ঠ হওয়া উচিত। রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ। কারণ কি? ওটাতে উপপ্রকোষ্ঠ আছে, সাইনাস ভেনাস আছে, ইজ নট প্রকোষ্ঠ। আরেকটা কথা, প্রকোষ্ঠ শব্দের মানে হচ্ছে ঘর, ঘর। প্রকোষ্ঠ শব্দের মানে হচ্ছে ঘর, চেম্বার, চেম্বার। রুই মাছের হৃৎপিণ্ডকে কেন বলা হয়? কারণ ও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত মানে অক্সিজেন রিক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সিজেন রিক্ত, একই কথা। রিক্ত শব্দের মানে নাই, রিক্ত শব্দের মানে হচ্ছে নাই। রুই মাছের ফুলকার প্রতি সারি ল্যামেলাকে কি বলে? প্রতি সারি ল্যামেলা, একটু আগে বলছি তো, এটা হচ্ছে হেমি ব্রাঙ্ক। শব্দটা হচ্ছে হেমি ব্রাঙ্ক, হেমি, হোমো না, হ্যাঁ, হেমি ব্রাঙ্ক। রুই মাছের শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা একটু ভালো করে খেয়াল করো। শ্রোণী পাখনার কথা বলছিলাম, মনে আছে? এই যে শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা মানে শ্রোণী মানে ইলিয়াক ধমনী, শ্রোণী পাখনা ইলিয়াক ধমনী, কোনোভাবে মিস করো না। শ্রোণী পাখনা ইলিয়াক ধমনী, তার মানে শ্রোণী পাখনা রক্ত সরবরাহ করে কোনটা? ইলিয়াক। এবার আসি কর্ডাল লেজ, কর্ডাল লেজ, তার মানে কর্ডাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? লেজে। প্যারাইটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? দেহত্বকে, মানে হচ্ছে স্কিনে। আমি কেন বারবার বলতেছি? যেন তোমার মাথায় ঢোকে, তুমি আমার সাথে পড়ছো, আমি ফিল করতেছি তোমার প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রতিটা মোমেন্ট ইম্পর্টেন্ট। পড়ায় স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি কোথায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। তাহলে এটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে, কারণ এই ধমনী হৃৎপিণ্ড থেকে ফুলকা রক্ত সরবরাহ করে। তার মানে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ক্যারিজ কার্বন অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য গিলস। রুই মাছের রক্ত সম্বন্ধে কোনটা সঠিক? অবশ্যই
অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, এই যে এটা সাইনাস ভেনাসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিয়াস ফুলকা। মানে প্রথম দেখাতেই মিলে গেল, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে ফ্লো চার্ট আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে। রুই মাছের সিলিয়াকো মেজেন্টিক ধমনী কনফার্ম, এটা হচ্ছে অন্ত্রে, অন্ত্রে। কেন? কারণ বৃক্কের ক্ষেত্রে এটা রেনাল হবে, রেনাল হবে। দেহ প্রাচীরে প্যারাইটাল হবে, প্যারাইটাল হবে। শ্রোণীপাকনে হচ্ছে সিলিয়াকো মেজেন্টারিক, সিলিয়াকো মেজেন্টারিক। কিন্তু অন্ত্রে হচ্ছে ওই যে শ্রোণীপাকনে হচ্ছে, পাকনে হচ্ছে সিলিয়াকো, অন্ত্রে শ্রোণীপাকনে হচ্ছে ইলিয়াক, ইলিয়াক মাই ব্যাড, ইলিয়াক, ইলিয়াক ধমনী শ্রোণীপাকনে, বৃক্কে রেনাল। ওকে। রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশ নাই? রুই মাছের হৃৎপিণ্ডে কোনো আর্টেরিয়াস নাই। আমি শুরুতে একটা কথা বলছিলাম, একদম মানে ওই যে হৃৎপিণ্ড দিয়ে কথা যখন বলছিলাম যে কোন আর্টেরিয়াস এখানে নাই। সো রুই মাছের বায়ুথলি, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমার কাছে কেন যেন মনে হয় যে প্রশ্ন তোমাদের যা আসতে পারে এটা অলরেডি বলা আছে, অলরেডি বলা আছে। এখানে একটা হাস্যকর একটা ইমোজি দিয়ে দিই, যে এটা হইলো সেন্টি ইমোজি, যদি এটা ফেসবুকে সেন্টি ইমোজি নামে পরিচিত। ভয়াবহ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে প্রকারভেদ। কিন্তু এত কিছু দিয়ে জিনিসটা কেমন কেমন হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, এগুলো বাদ দিই, যে সামনে যাই। দিলাম না, দিলাম না। প্রকার, রুই মাছের বায়ুথলিকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলে। কেন? কারণ এই বায়ুথলিটার সাথে অন্ননালী কানেক্টেড। মানে ওর যে চেহারা, ওর যে চেহারা, হ্যাঁ, এই যে সুন্দর চেহারা, এটার সাথে এই যে অন্ননালী, এটা হচ্ছে কানেক্টেড। দেখে মনে হতেছে কোন একটা মানুষ উল্টা হয়ে সাঁতার দিচ্ছে, কিন্তু আসলে না। এটা রুই মাছের বায়ুথলির চেহারাটাকে আরেকটু সুন্দর করে রাখালে রুই মাছের বায়ুথলিটা এইরকম, এইরকম হবে। এই হচ্ছে অন্ননালী, অন্ননালীর সাথে কানেক্টেড, তো বায়ুথলিটা এইরকম, ওই যে সাদা সুইম ব্লাডার। তারপরে কার সাথে কানেক্টেড থাকে? নিউমেটিক নালী, নিউমেটিক নালী। এই নালীকে বায়োলজিতে বলা হয় ডাকটাস নিউমেটিকাস। এবং এটা কিসের সাথে যুক্ত থাকে? ভেভেরিন অসিকল। ভেভেরিন অসিকল কি? যে অসিকলের সাহায্যে রুই মাছ শব্দ উৎপাদন করতে পারে, এবং এটা বায়ুথলির একটা কাজ। আচ্ছা, এটা কেমন সাদা চকচকে, দরকার নাই। এবং এইটা মাথায় রাখতে হবে যেখানে কি কি গ্যাস থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এটা মাথায় রাখো, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা গ্যাস থাকবে বায়ুথলিতে। ওকে, তাইলে আমার কাছে মনে হয় ঢাবি রিটেনে যদি প্রশ্ন দেয়, তাহলে রিটেন প্রশ্নে এর আসতে পারে, যেটার কাজ কি, বায়ুথলির কাজ কি। পরে দেখো, বায়ুথলির কাজ হচ্ছে এই ছকটাকে একটু পড়ো। বায়ুথলির কাজ হচ্ছে প্লবতা রক্ষা, অভিযোজনক্ষম ভাসালো, মানে এটার কারণে সে ভাইসা থাকতে পারে, শ্বসন, প্রতিধ্বনি, শব্দ উৎপাদন, চাপ নিয়ন্ত্রণ। এখানে কাজগুলো আবারও পড়ো। এই ছকটাকে একটু দেখো, এই ছকটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। রুই মাছের বায়ুথলি, রুই মাছের বায়ুথলিকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলা হয়। ফাইসোস্টোমাস অন্তঃকর্ণের কিসের সাথে যুক্ত থাকে? ভেভেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বিদ্যমান গ্যাস কি কি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। গঠন, ওই যে গঠনের মধ্যে রেটিয়া মিরাবিলিস, এখানে যে ছোট 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 যে মানে সুতার মতো অংশ থাকে, এটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিস। কাজ হচ্ছে প্লবতা, অভিযোজনক্ষম, ভাসালো, শ্বসন, প্রতিধ্বনি, শব্দ উৎপাদন, চাপ নিয়ন্ত্রণ। কোনো টেনশন নেই, পরীক্ষা এরকম প্রশ্ন আসবে। কোনটি রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয়? রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয় হচ্ছে পার্শ্বরেখা নালী, এটার সাথে কোনো সম্পর্ক নাই। রুই মাছের বায়ুথলিতে এই সম্মুখ প্রকোষ্ঠ ইজ কানেক্টেড উইথ আ ডাক্ট, এটার নাম হচ্ছে ডাক্টাস নিউমেটিকাস, এটা হচ্ছে অন্ননালী। তারপরে এইটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং এখানে রেটিয়া মিরাবিলিস থাকে, এখানে রেটিয়া মিরাবিলিস থাকে, হ্যাঁ, রেটিয়া মিরাবিলিস থাকে। পার্শ্বরেখা নালী ইজ নট কানেক্টেড উইথ দ্যাট, নট কানেক্টেড। রুই মাছের বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠটি কোন নালীর সাথে যুক্ত? নিউমেটিক ডাক্ট, নিউমেটিক ডাক্ট, নট ভেসেলস, নট ভেইন, নট স্যাক। এখানে বায়োলজিতে এটা মাথায় রাখতে হবে। দিস টার্মস ফর ভেসেলস, ভেসেলস শব্দটার মানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ফাঁকা পদার্থ। ডাক্ট শব্দটার মানে হচ্ছে নালী, ডাক্ট। ভেইন শব্দটার মানে হচ্ছে শিরা, আর স্যাক শব্দটার মানে হচ্ছে থলে বা বস্তা, বস্তা বা থলে। আমরা হাইড্রাতে পড়ছি, তাই না? হাইড্রার সিলিন্ডারকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার স্যাক, গ্যাস্ট্রোভাস্কুলার স্যাক। ওকে, কোন নদী রুই মাছের? ওফ, হালদা, হালদা প্রধান প্রজনন কেন্দ্র, খুবই ইম্পর্টেন্ট। হালদা নদী,
রুই মাছের অন্ননালী বায়ুথলি সংযোগকারী নালী, এটা হচ্ছে ডাকটাস নিউমেটিকাস। ডাকটাস নিউমো এই নিউমো আসতে লাস্টে কিন্তু শুরুতে কিন্তু পি আছে, ডাকটাস নিউমেটিকাস। কোন মাছ অঙ্গের সাহায্যে পানি বিভিন্ন স্তর সম্পর্কে জানতে পারে? অবশ্যই বায়ুথলি স্তর। ও কোথায় আছে, উপরে না নিচে? বায়ুথলির কাজ না কোনটা? বায়ুথলির কাজ না হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা আসলে বায়ুথলি ডিফাইন করতে পারে না। মাছ পানির নিচে শ্বাস নিতে শরীরের কোন অংশ ব্যবহার করে? শরীরের কোন অংশ ব্যবহার করে? মাছ পানির নিচে শ্বাস নিতে তার শরীরের কোন অংশ ব্যবহার করে? এটা দাঁড়াও, এটা একটু কনফার্ম হওয়া দরকার। দাঁড়াও, জাস্ট এ মিনিট, গিভ মি সাম সেকেন্ডস। আমার কাছে মনে হয় আমি একটু স্টাডি করে দেখছিলাম, জাস্ট এ মিনিট, একটু চেক করা দরকার। মাছ পানির নিচে শ্বাস নিতে, হ্যাঁ ফুলকা, ডেফিনেটলি ফুলকা হবে। আমি একটু পাখনা না, মানে কনসিকুয়েন্টলি পাখনা ফুসফুস তো প্রশ্নের হৃৎপিণ্ড না, এটা ফুলকাই হবে। এটা আমি কেন ভরকায় গেলাম চিন্তা করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে রিটেন পার্টের জন্য। একবার তাকাও, একবার তোমরা এটার দিকে তাকাও, ফিল করো। হাইড্রা নেমাটোসিস্ট কয় প্রকার? 4 প্রকার। কি কি? স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, হলোট্রাইকাস আইসোরাইজা, হেটেরোট্রাইকাস আইসোরাইজা, অর্থাৎ স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, স্টেরুলিন গ্লুটিন্যান্ট, পেনিট্রেন্ট, ভলভেন্ট। হাইড্রার প্রজাতি সমূহ কি কি? 3টা, হাইড্রা ভালগারিস, হাইড্রা ভেরিডিসিমা, হাইড্রা ফুস্কা। পুষ্টিকোষের 5টা কাজ একটু চেক করো, একটু বইটার দিকে একটু তাকাও। মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস এবং এপিডার্মিসের মাঝখানে একটি অকোষীয় স্তর। কয়টা কাজ? 4টা কাজ। হাইড্রা কী ধরনের খাদ্য গ্রহণ করে? পরিস্ফুটন কি? তোমরা যারা রিটেনের জন্য পড়তেছো, রিটেনের জন্য তো পড়া লাগবে, ডিউতে রিটেন আসে, এবং এটা হচ্ছে রিটেনের পার্ট, এবং এইটাই হচ্ছে তোমাদের রিটেনের সাজেশন এই চ্যাপ্টার থেকে। এবং আই এম নট গোয়িং টু এক্সপ্লেন ইট। একবার তাকাও, এবং এখানে 3টা স্লাইডে যে প্রশ্নগুলো দিয়েছি, নিজের দায়িত্বে একবার বইটা বের করে দেখো। সর্বোচ্চ 15 মিনিট সময় দিবা, 15 থেকে 20 মিনিট, আচ্ছা হাফ অ্যান আওয়ার। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 2য় চ্যাপ্টারের এতটুকু সাজেশন এনাফ ফর ডিউ। জিএসটি এগ্রি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরও যদি না হয়, উপরওয়ালার কাছে আমরা প্রার্থনা করি। আমরা তো ভবিষ্যৎ জানি না, উনি একমাত্র ভবিষ্যৎ জানে। আমরা চেষ্টা করতে পারি আমাদের সীমাবদ্ধতার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ।